আমার গাড়িতে দাগ ফেলে দিয়েছিস। তুই এক্ষুনি আমার গাড়ি ঠিক করে দিবি, না হলে তোকে তো আজকে আমি। ম্যাডাম ম্যাডাম আমি ইচ্ছা করে ধাক্কা খাই নাই, হঠাৎ করে আচমকা ধাক্কা লেগে গেছে, আমি দেখি নাই ম্যাডাম। আমি এখনই দাগ ঠিক করে দিতাছি। এই ছোট লোকের বাচ্চা, তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমার গাড়িতে হাত দিবি না। তুই কি করে আমার গাড়ি ঠিক করে দিবি? এই গাড়ি ঠিক করতে 10,000 টাকা লাগবে। তুই এক্ষুনি আমাকে 10,000 টাকা দিবি। ম্যাডাম আমার কাছে তো এত টাকা নাই। গত রাত সারা রাত রিক্সা চালাইছি, 2,000 টাকা কামাইছি। আমার মাটা খুব অসুস্থ, ওই টাকা দিয়ে আমার ওষুধ কিনতে হইব। ম্যাডাম আমি ইচ্ছা করে ধাক্কাটা দেই নাই। তোর মতো এরকম ছোট লোকদের না এরকম অনেক নাটক আমার দেখা আছে। ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আজকে আমি গরিব বলে আজকে আমার থাপ্পড় মারলেন। শুনেন, আল্লাহ কার দিন কেমনে কি কইরা ফেলায় কেউ জানে না। আজকে আমি গরিব, কালকে আপনারও এই দিন আইতে পারে। শুনেন ম্যাডাম, একটা কথা সবসময় মনে রাখবেন, ভাগ্য একদিন ঠিকই বদলায়। এই ফকিনের বাচ্চা, তোর মতো এরকম ফালতু ফকিনীদের কোনো কথা শোনার মতো ধৈর্য বা সময় কোনোটাই আমার কাছে নেই। নেক্সট টাইম যদি আমার সামনে পড়িস না, তোকে একদম সোজা পুলিশে দিয়ে দিবি। ফালতু যত সব। সরি জান, রাস্তায় একটু ঝামেলা হয়ে গেছিল তো, এই জন্য আমার রাস্তা একটু লেট হয়ে গেছে। আরে না না, সমস্যা নেই, দেরি হয়েছে তো কি হয়েছে। আমি রাস্তা দিয়ে আসার সময় না এই ফুলটা তোমার জন্য পছন্দ করে নিয়ে আসলাম। তুমি বললে অনেক সুন্দর লাগবে। আরে তুমি আমার জন্য এত সুন্দর গিফট নিয়ে আসছো? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা রিয়া, শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল আমার। কি কথা বলো? আমি না একটা খুব ভালো জ্যাকপটের সন্ধান পেয়েছি। আমার বন্ধুকে চিনো না, স্বাধীন? ও এখানে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে। এত ভালো একটা সুযোগ আমার হাতে থাকা সত্ত্বেও আমি কিছুই করতে পারতেছি না, কারণ তুমি তো জানোই আমার কাছে এত ক্যাশ নেই। কি বলছো তুমি এসব? 5 লক্ষ টাকায় এত লাভ করা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি কিছুদিন আগে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন তুলেছি। এই টাকাটা পুরোটাই আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করে দিব, আর তাতে করে অনেক বেশি লাভ আসবে, আর আমরা এমনিতেই বড়লোক হয়ে যাব। আমার কতদিনের স্বপ্ন, গুলশানে আমার একটা বাড়ি হবে, আমার নিজের একটা BMW গাড়ি থাকবে, আমি নিজের একটা রেস্টুরেন্ট খুলবো। উফ, এখন মনে হচ্ছে সেই স্বপ্নটা সত্যি হয়ে যাবে। সত্যি বলতেছো? তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে দিবা? তাহলে কালকে তুমি টাকাগুলো নিয়ে এসো প্লিজ। হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে টাকাগুলো নিয়ে আসবো। এ ওয়েটার, 2টা ড্রিঙ্কস। আচ্ছা শোনো না, এই ব্যবসা যদি রান হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে বিয়েটা করে ফেলতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা এই ব্যাগটা নিও না, আমার টাকাগুলো নিও না বাবা, এটা আমার ব্যবসার টাকা বাবা। না বাবা, বাবা হেল্প 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 হেল্প। কি বলেছে তোমাকে আমি ধন্যবাদ দিব বাবা? আরে না না আঙ্কেল, আমারে ধন্যবাদ দিতে হইব না। আসলে আমি তো মানুষ হয়ে মানুষের দায়িত্বটা পালন করছি। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো তাও আমি সেম কাজটাই করতাম। তোমার কথা শুনে আমার মনটা প্রাণটা ভরে গেল বাবা। আচ্ছা বাবা তুমি কি করো? আমি তেমন কিছু করি না, রিক্সা চালায় খাই, ওই দিন আনি দিন খাই। এভাবে হতাশ হয়ে কথা বলতে হয় না বাবা। কার ভাগ্যের চাকা কখন যে ঘুরে যাবে এটা কেউ বলতে পারে না। আপনি এই সময়ে ব্যাগ ভর্তি টাকা নিয়ে কই যাইতাছেন? আর বলো না বাবা, একটু আগে ব্যাংকের থেকে এই টাকাগুলো উঠিয়ে এনেছি আমার এক ক্লায়েন্টকে দেবো বলে, আর এই ঘটনা হয়ে গেল। আঙ্কেল এরপর থেকে যখন বের হবেন সাথে একটা লোক নিয়ে বাইর হবেন। একা একা রাস্তায় বের হওয়া একটা রিস্কের ব্যাপার। হ্যাঁ বাবা তুমি একদম ঠিক বলেছো। আজকালকার জামানায় কাউকে বিশ্বাস করা যায় না, কখন যে কার ভাগ্যে কি হয়ে যায়, যেমন আমার সাথে হলো আর কি। আচ্ছা আঙ্কেল, তাইলে আমি এখন যাই, বাইসা থাকলে পরে আবার দেখা হবে। আচ্ছা ও ও হ্যাঁ বাবা একটু শোনো, না তুমি আমার এই কার্ডটা রাখো, কালকে আমার অফিসে এসে তুমি আমার সঙ্গে দেখা করবে, দেখি তোমার জন্য কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড বয়। হ্যাঁ মামা চলো
চাচা আসতে পারি? আরে ইয়ং ম্যান, এসো এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। বসো বসো বাবা, বসো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু বাবা তুমি কেমন আছো সেটা বলো। এই তো চাচা, ভালো আছি আমি। শোনো বাবা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুমি যে আজকে আসলে এর পিছনে কিন্তু একটা কারণ আছে। কি কারণ চাচা? শোনো বাবা, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমার একটা ছেলে ছিল, সে যদি আজ বেঁচে থাকতো ঠিক তোমার মতো বয়সের মতো হতো। সে ছেলেটা না ফেরার দেশে চলে গেছে, আমার স্ত্রীও না ফেরার দেশে চলে গেছে। এই পৃথিবীতে আমার সন্তান স্ত্রী কেউ নেই। ও আচ্ছা, কিন্তু চাচা এইসব কথা আমারে কইতাছেন কেন? আমার কাছে এসব কথা শোনার তোমার প্রয়োজন আছে, আর এই কথাগুলোর পিছনে কিন্তু একটা কারণ আছে, তাই আমার এই কথাগুলো তোমার শুনতে হবে। আচ্ছা কোন। দেখো বাবা, এই ঢাকার শহরে আমার অনেক ব্যবসা আছে, রেস্টুরেন্ট, মিল, ফ্যাক্টরি, আমার অনেক সম্পদ, আমার কোনো কিছুর কিন্তু অভাব নেই। আমার শুধু অভাব একটাই, আমার কোনো সৎ মানুষ নেই আমার যে পাশে দাঁড়িয়ে আমাকে সাহায্য করবে, এমন কেউ নেই। আজ যদি আমার ছেলেটা যদি বেঁচে থাকতো তাহলে কিন্তু এই সব কিছুর দায়িত্ব আমার ছেলেই নিত, কিন্তু আফসোস এ দুনিয়াতে আমার কেউ নেই। বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, সেই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই। কিন্তু স্যার, আমি এর বিনিময়ে তো কোনো কিছু নিতে পারব না, কারণ আগেই কইছি আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি একই কাজটাই করতাম। এই তো বাবা, তোমার এই সততাইটা কিন্তু আমাকে মুগ্ধ করেছে বাবা। তোমার মতো এরকম সৎ নিষ্ঠাবান ছেলে আমি আর পাবো না। আমার টাকা পয়সা ধন সম্পত্তি অনেক আছে, কিন্তু আমি চাই যে আমি এইসবের বিনিময়ে কোনো কিছু চাই না, আর কোনো কিছু বিনিময় পাওয়ার জন্য আপনার সাহায্য করিনি। আমি জানি বাবা, কোনো কিছুর বিনিময়ের আশায় তুমি আমাকে সাহায্য করনি। দেখো বাবা, এই শহরে আমার অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মিল ফ্যাক্টরি আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে একটা রেস্টুরেন্ট আমি তোমাকে দেবো। তুমি সেই রেস্টুরেন্টটা চালিয়ে তোমার মতো করে তুমি ব্যবসা শুরু করো। চাচা, আপনি মনে হয় আমার কোনো কথা বুঝতে পারেন নাই। আমার এইসবের বিনিময়ে কোনো কিছুই চাই না, আর রেস্টুরেন্ট সে তো অনেক বড় ব্যাপার। শুনেন, আমি দিন আনি দিন খাই, রিক্সা চালায় খাই, আমার এইটাই যথেষ্ট। আমার ঘরে মা অসুস্থ, তার জন্য প্রতিদিন আমার ওষুধ কেনা লাগে, আর যে কয় টাকা ইনকাম করি তাই দিয়ে আমার দিন চলে যায়। আমার এত কিছুর কোনো দরকার নাই। দেখো বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, সেটার বিনিময়ে আমি তোমাকে যাই দেই না কেন সেটা কিন্তু আমার কাছে তুচ্ছ মনে হবে। সেটাকে তুমি দয়া বা অন্য কিছু ভেবো না। দেখেন চাচা, আপনি যা কিছু কন না কেন আমি সব কিছু শুনতে রাজি আছি, কিন্তু চাচা আপনি আমারে কোনো কিছু দিলে আমি ওটা নিতে পারব না। দেখো বাবা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন আমার কাছ থেকে রেস্টুরেন্টটা নাও। এই রেস্টুরেন্টের উসিলায় আমি চাই তুমি আরও বড় হও, তারপর তুমি আমার এই রেস্টুরেন্টের যে এই দাম হয় সেটা না হয় তুমি আস্তে আস্তে আমাকে শোধ করে দিলে। আরে বাবা, এত কি ভাবছো? আচ্ছা বাবা, আজকে যদি তোমার জায়গায় যদি আমার ছেলে হতো, আমার ছেলেকে তো আমি এই হালটা ধরিয়ে দিতাম। ধরো তুমি আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাচা আমি কিন্তু আপনারে একদিন সব কিছু আবার ফিরাই দেব। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ তুমি ফিরিয়ে দিও। কি ব্যাপার, আপনি এখানে ঢুকলেন কেন? আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? বের হন, বের হন বলছি, যান বের হন। বাবা, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দিবা? এটা দরিদ্র আর মিসকিনদের জন্য নয়, এটা হাই ক্লাস ফ্যামিলিদের জন্য। ওই যে রাস্তার পাশে দোকান আছে, সেখানে যান, যান বের হন বলছি,
বের হন। এই থামো, কি করছো এসব? ওনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ কেন? হ্যাঁ স্যার দেখুন না, এই দরিদ্র মিসকিনটা যেন কোথা থেকে এসেছে, কারো কোনো পারমিশন নেয়নি। আমি বের হয়ে যেতে বলছি, তো বের হচ্ছে না। চুপ করো, মুখ সামলে কথা বলো। এসব কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, আমি যেন নেক্সট টাইম কখনো দেখি না যে অসহায় মানুষের সাথে খারাপ আচরণ করতে। এনারা গরিব হয়েছে তো কি হয়েছে, ভালো মন্দ খাবারের কি অধিকার তাদের নেই? আর কোন আইনে লেখা আছে গরিব হলে রেস্টুরেন্টে এসে খেতে পারবে না? কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। আমার এই রেস্টুরেন্টে গরিব দুঃখী অসহায় মানুষরা যে যেভাবে পারে সেভাবে খাবে, এতে আমার কোনো অসুবিধা নেই। আমি আশা করব আমার রেস্টুরেন্টে যেহেতু আমার কোনো অসুবিধা নেই, আপনারও কোনো অসুবিধা হবে না। যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দিব। না না স্যার, আমাদের কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন তাই হবে। এই তো গুড, এখন উনি যা যা খেতে চান তাই তাই খাও, যাও। জি আসুন। এক্সকিউজ মি ম্যাম, কি লাগবে আপনাদের? আরে আরে ফকিনের বাচ্চা, তুই এখানে? ও বুঝতে পেরেছি, রিক্সা চালানো বাদ দিয়ে তাহলে এখন এই রেস্টুরেন্টে কাজ করছিস? আরে বেবি, তুমি এসব কি বলছো? তুমি ওকে চিনো নাকি? আরে আর বলো না, চিনবো না আবার? এই ফকিনের বাচ্চাটাকে রিক্সা চালাতো, এখন তো দেখছি এই রেস্টুরেন্ট ওয়েটারের কাজ করছে। আর ওর যে রিক্সা চালানোর ধরন, তাকে না চালানোই ভালো। তোমাকে বলেছিলাম না কিছুদিন আগে আমার গাড়িতে একটা রিক্সাওয়ালা লাগিয়ে দিয়েছিল, এই তো এই ফকিনের বাচ্চাটাই লাগিয়ে দিয়েছিল। তো আবার মনে হয় অন্য কারো গাড়িতে লাগিয়ে দিয়েছিল, তাই না? সে মনে হয় তো রিক্সাটাই ভ্যানিশ করে দিয়েছে, এই জন্যই তো এখন এই রেস্টুরেন্টে এসে কাজ করছিস। ম্যাম, আচ্ছা ম্যাম, আপনাদের যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আপনার খাবার অর্ডার দিন, আমি নিয়ে আসছি। তুই কি করে ভাববি যে তোর মতো এরকম ছোট লোকের হাত থেকে আমি খাবার খাবো? আমার তো ভাবতেই কেমন ঘৃণা লাগছে। জান, চলো তো রেস্টুরেন্ট থেকে, আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। চলো। স্যার শুনুন, শেয়ার বাজারে ধস নেমেছে শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমার এখন এই অবস্থা। আমি তো এখন পথের ফকির হয়ে গেলাম। এইখানে আমার কি দোষ? আর টাকা কি শুধু তোমার গেছে? আমার টাকা যায়নি? আমার টাকাও গেছে। আর তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ। আর আমি যা করেছিলাম আমাদের দুইজনের জন্য করেছিলাম, আমাদের ভালোর কথা ভেবে করেছিলাম। তুমি শুধু শুধু আমার দোষ দিচ্ছ। কি? তুমি আমাদের ভালোর জন্য করেছিলে, এখন কি এমন ভালো হলো? আমি তো এখন একদম রাস্তায় বসে গেলাম, ভিক্ষা করা ছাড়া তো আমার কাছে আর কোনো উপায় দেখছি না। তোর জন্য আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, আমার জন্য হয়েছে। লোভ করতে আমি বলেছিলাম 5 লক্ষ টাকা দিতে, তুমি কি করলা? লোভে পড়ে 1 লাখ ফ্যাক্টরিতে চলে গেল। আমি বলেছিলাম 1 কোটি টাকা দেওয়ার জন্য, এখন সবকিছুর জন্য আমাকে দোষ দিচ্ছ। তোমার কথায় আমি কোটি টাকা দিয়েছিলাম যেন আমাদের দুজনের ভালো হয়। হ্যাঁ, তো ইনভেস্টটা আমি আমাদের দুজনের ভালোর জন্য করেছিলাম, আমাদের ফিউচারের কথা ভেবে করেছিলাম। তুমি শুধু শুধু আমার দোষ দিতে পারো না। কিন্তু এখন কি হলো? আমি তো এত কিছু বুঝতাম না, আমি তোমার কথায় এখানে ইনভেস্ট করেছিলাম, আর তুমি কি করলে? এরকম একটা ফালতু জায়গায় যেখানে কোনো রকম কোনো সিকিউরিটি নাই, এরকম জায়গায় আমার এতগুলো টাকা ইনভেস্ট করে দিলে। ও, এখন সব আমার দোষ হয়ে গেছে, তাই না? কি কি যেন বলছিলা? ঢাকায় তুমি গুলশানে ফ্ল্যাট কিংবা লাক্সারিয়াস কার কিংবা লাক্সারিয়াস লাইফ লিড করবা, তাই না? অনেক কিছু তো বলছিলে। এই লোকগুলো কে করছিল? আমি করছিলাম। দেখো, বেশি কথা বাড়াবা, বেশি কথা বাড়ালে আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে পারবো না। মানে তুমি কি বলতে চাচ্ছ? তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না? তোর মতো ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না। তোর মতো ফালতু ছেলের সাথে আমার যাই। ফালতু কথাকার। নেক্সট টাইম কোনোদিন যদি আমার সামনে আসিস, আমার সাথে কথা বলার চেষ্টা করিস, তোর একদিন কি আমার একদিন। ফালতু। ঠিক আছে, যাও যাও। মান্তাসা শুনুন, আজকে আমাদের অফিসের বস আসতেছে, এই কার সেন্টারের মালিক আসতেছে। আপনি যদি তাকে ভালো মতো কনভিন্স করতে পারেন তাহলে আমি আপনার স্যালারিটা বাড়িয়ে দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করব। আপনি ফুলের তোড়াটা তাকে দিবেন। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই তো। কি রে, তুই এখানেও চলে আসছিস? তুই এখানে
এখানে কি করছিস? তোর সাথে আমার যতবারই দেখা হয়েছে ততবারই আমার জীবনে কোনো কোনো অঘটন ঘটেছে। তুই আমার জন্য একটা কুফা। আপনি কাকে কি বলছেন? আমি যা বলছি একদম ঠিকই বলছি। আপনি ওকে চিনেন না, কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি। ও আগে রিক্সা চালাতো, তারপর তো ওইটারও কাজ করেছে, আর এখন এখানেও চলে আসছে। এখন ওকে এখান থেকে বের করে দেন, তাহলে আপনার জীবনে ধ্বংস হয়ে যাবে। আমার আগে কত টাকা পয়সা ছিল, কিন্তু ওর সাথে দেখা হওয়ার পর থেকে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি একদম পথের ফকির হয়ে গেছি, আর আজকে এখানে এসে চাকরি করছি শুধুমাত্র ওর জন্য। আপনি ভুল বলছেন। উনি আসলে কি? ওকে আমি খুব ভালো করে জানি। ও আসলে একটা ছোট লোকের বাচ্চা। আর ও যখন যেখানে যায় সেখানেই কোনো না কোনো অঘটন ঘটে। যেমন আমার জীবনটা আজকে নষ্ট হয়ে গেছে শুধুমাত্র ওর জন্য। ওকে এক্ষুনি এখান থেকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেন, তাহলে আমার মতো আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। বেশ, অনেক কথা বলেছেন আপনি। আপনি জানেন উনি কে? উনি আমার সাহেব। ওনার দয়ায় হাজার মানুষ বেঁচে রয়েছে। ওনাকে মানুষ বললে চলে না, বলতে গেলে উনি একজন ফেরেশতা। সাহেব মানে? আপনি ওকে কেন স্যার বলছেন? হ্যাঁ, উনি আমাদের সাহেব। আপনি ওই দিন যে রেস্টুরেন্টের মধ্যে গিয়েছিলেন, ওই রেস্টুরেন্টটা তার। এরকম আরো 10টি রেস্টুরেন্ট ঢাকা শহরে তার নামে রয়েছে। আজকে যে কার সেন্টারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, আহনাফ কার সেন্টার, এই কার সেন্টারের মালিকও উনি। এরকম আরো 5টি কার সেন্টার তার রয়েছে। সে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করে দিয়েছে। আপনার মতো মেয়েকে চাইলে 100 বার কিনতে পারে, কিন্তু আমার স্যারের মনের মধ্যে কোনো অহংকার নেই। সুতরাং কাউকে কোনো কিছু বলার আগে 100 বার চিন্তা করে বলবেন। উনি যা বলছেন তাকে ঠিক বলছে, কিন্তু আপনি তো রিক্সা চালাতেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি একসময় রিক্সাই চালাতাম, আর এতক্ষণ উনি যা বলল সবকিছুই কিন্তু একদমই সত্যি। আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? ভাগ্য একদিন বদলায়। আজকে তার ব্যতিক্রম কিছু হয়নি। আপনার চোখের সামনেই আমার পরিবর্তনটা আপনি দেখতে পাচ্ছেন। আহনাফ সাহেব, আপনি এসব কি বলছেন? আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি টাকার মোহে অন্ধ হয়ে গেছিলাম। ম্যাডাম, সেদিনও কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন, মনে আছে? আমি চাইলেই আপনাকে সেই থাপ্পড়টা এখন ফিরিয়ে দিতে পারি, কিন্তু আফসোস, আপনার জায়গাটা আর আমার জায়গাটা সম্পূর্ণ আলাদা। আমি আপনাকে থাপ্পড় মেরে আমার হাতটা নোংরা করতে চাচ্ছি না। এই মুহূর্তে আমার শোরুম থেকে আপনি বেরিয়ে যান, আর যদি তা না যান, গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করতে বাধ্য হব। স্যার প্লিজ, এই চাকরিটা আমার খুবই দরকার। আপনি এই চাকরিটা থেকে আমাকে পরিষ্কার করবেন না প্লিজ স্যার, প্লিজ। আর একটা কথাও শুনতে চাই না। যারা মানুষকে মানুষ বলে মনে না করে, তাদের স্থান আমার শোরুমে নেই। বের হয়ে যান, বের হয়ে যান। স্যার, স্যার প্লিজ। স্যার যেহেতু বলছেন, বের হয়ে যান। কনগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। চলুন আমরা ভিতরের দিকে যাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? ইয়ে মানে আসলে হ্যাঁ, বলতে তো চাই অনেক কিছু, কিন্তু যখনই বলতে যাই তখনই ভয়ে আর বলতে পারি না। তো আজকে কি আপনার ভয় কেটেছে? তাহলে আজকে বলেন। আপনি করে কেন বলছেন? আমরা কি তুমি করে কথা বলতে পারি না? ইয়ে মানে আমাদের বন্ধুত্বটাকে একটু গাঢ় করতে পারি না? না, যায় না। কারণ আমি কাউকেই তুমি করে বলি না, আমার আপনি করে বলতেই ভালো লাগে। এমনকি আমি আমার ছোটদেরকেও কখনো তুই বা তুমি করে বলি না, আপনি করেই বলি। ও, একটা কথা বলি না, মানে আজকে বলতেই হবে। হ্যাঁ বলেন, শুনছি তো। ইয়ে মানে তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে চাই? হ্যাঁ, তা তো বুঝতে পারছি। সত্যি সত্যি তুমি বুঝতে পেরেছো? একটা ছেলে প্রতিদিন একটা মেয়ের পিছু করে, তাকে কিছু বলতে চায়, মেয়ে হিসেবে এতটুকু সেন্স প্রত্যেকটা মেয়েরই থাকে। তারা বোঝে যে ছেলেটা কি বলতে চায়। তাহলে বলো তোমার কি ইচ্ছা? সত্যি বলতে আমি আপনার সাথে কখনোই রিলেশনে যাব না, কারণ এটা কোনোভাবেই সম্ভব না। আমার ফ্যামিলি কখনোই আপনাকে মেনে নেবে না।
মানবে না কেন? আপনি কখনো আপনার নিজের চেহারাটা আয়নায় দেখেছেন? মানে মানে আপনার সাথে যদি আমার বিয়ে হয় আর আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়, তারা যদি আপনার মতো দেখতে হয়, তাহলে কি একটা ঝামেলা হবে বুঝতে পারছেন? ঝামেলা কিসে? কেন আপনি বুঝতে পারছেন না? অন্ধকারে কালো বাচ্চারা হারিয়ে যাবে, অন্ধকার আর কালো বাচ্চারা মিলেমিশে একাকার হয়ে যাবে। খুবই কুরুচিপূর্ণ একটা যুক্তি দেখালে তুমি। আমি কি আপনাকে বলেছি যে আমার রুচি অনেক সুন্দর? রুচি সুন্দর না বলেই তো তোমার কারণে আমি যন্ত্রণা পাচ্ছি। এই তুমি যাও তো আমার সামনে থেকে, যাও। ব্ল্যাক ফাইটার, যত সব পাগল। স্টুপিড। শোনো মনির মা, তোমার ওই গাউরা সওয়াল রে থামানোর একটা উপায় বাই করো। ও তো কারো কথা শুনে না, আমি কি করব? এই শোনো, তুমি তোমার পোলারে প্যারে ধরছো না, কারণ তুমি তোমার পোলারে কি করবা সেটা তুমিই জানো। আরে রাস্তায় নামলে ওর নামে আমারে নানান লোকে বাজে কথা কয়, উল্টাপাল্টা কথা কয়। আরে তুমি একটু চুপ করো তো, ও ঘরে আসুক, ওরে আমি বুঝায় বলবো, ও যাতে আর বাইরে না বের হয়। মনে হয় না কোনো লাভ হইব। ওর তো কাইল্লা মানিক শুনতে খুব ভালো লাগে। ও যদি বাইরে বেশি যাতায়াত করে না, একটা কাজ করবা, ওর ভাত খাওয়া বন্ধ করে দাও, দেখবা একেবারে নাইলের মতো সোজা হয়ে গেছে। তুমি আল্লাহর ওয়াস্তে চুপ করো, তোমার এই মাথা গরম করে ছেলেটার মাথা আর বিগড়ে দিও না। চাঁদের বাতির কসম দিয়া আমায় জ্বালাইলি, সূর্যের আলোয় জল মলাইয়া আমায় পোড়াইলি। কিরে তুই আমারে দেখে হাসতাছস কেন? মনির, ভাবতেছি তোমার নামে একটা মামলা করবো, 6টা মাস তোমার মন ভরে জেল খাটাইম। তুমি এমনি ভালো হইবে না। কেন? আমি আবার কি করছি যে আমারে জেল খাটাইতে হইব? তোমারে কতবার বলছি যে তুমি আমার বাড়ির আশেপাশে দিয়ে হাঁটবা না। আমি কারো বাড়ির পাশ দিয়ে হাঁটি না, আমি রাস্তা দিয়ে হাঁটি। ওই একই কথা, যতটুকু রাস্তা আমার বাড়ির পাশ দিয়ে গেছে এতটুকু রাস্তার মধ্যে তুমি হাঁটতে পারবা না। এই আলম, তোর আজকে আমাকে বলতেই হবে এই রাস্তা দিয়ে আমি হাঁটবো না কেন? আমার সমস্যাটা কি? এই রাস্তা আমার ভাগ করে দিতেছিস কেন? শান্ত হও, আমি বলতেছি। বল। তোমার এই কালো কুচির চেহারা দেখা বাচ্চারা ভয় পায়, তোমার ডাকাত ভাইবা চিৎকার করে। আমার ডাকাত কেন মনে করবে? আমার আচরণে কোন জায়গায় মনে হয় যে আমি ডাকাত? সবাই মিলে আমারে বিরক্ত করে। আচ্ছা, আমি তো কাউরে কিছুই বলি না, আমি কোনো অভিযোগও করি না, তাহলে আমি ডাকাত হলাম কিভাবে? আমি কি তোমার একবারও বলছি তুমি ডাকাত? তুমি ডাকাত না, তুমি ডাকাতের মতো দেখতে কালো। এই মিয়া ফাউল, কালো হইলে কি ডাকাত হয়ে যায় নাকি? হ্যাঁ, বাচ্চাদের এইসব শিক্ষা দিস নাকি? বাচ্চাদেরকে শিখাবি চেহারা দেখে যেন কারো বিচার না করে। কালো মানেই মন্দ আর সাদা মানেই ভালো, এসব গোবর মার্কা চিন্তা ভাবনা। দেখো মনির, আমি এত কিছু বুঝি না। তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাইবা না, আর যদি তুমি আমার বাড়ির আশপাশ দিয়া যাও, সত্যিই কিন্তু এলাকার মধ্যে আমি তোমার নামে বিচার ডাক দিব। আর তোমার সাথে আমি এত কথা বলতেছি কেন? তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে। তুমি থাকো, আমি চলে যাই। অমানুষে বোঝানোই গেল না, নাকি আমি ভুল? আচ্ছা মনির, আমাদের কথা কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, আমরা বাবা মা হয়ে যে তোমার ভালো চাই সেটা কি তুমি বোঝো না? কেন বাবা, আমি আবার কি করলাম? আর আমি কি কখনো বলেছি নাকি তোমরা আমার মন্দ চাও? আচ্ছা, বাইরে একটু কম বেরোতে পারো না? হ্যাঁ, কেন? এই যে মানুষ তোমারে দেখলে যে হাসাহাসি করে, হ্যাঁ, উগান্ডা একটা চেহারা নিয়ে সারা এলাকা ঘুরে বেড়াও কেন? এই যে মানুষ তোমাকে নিয়ে এত কথা বলে, তোমার কি গায়ে লাগে না? আচ্ছা, মানুষ আমাকে দেখলে হাসবে কেন বলো তো? আমি কি তাদের হাসার জন্য দায়ী নাকি? কেউ যদি আমাকে দেখলে অযথা হাসে, এতে আমার কি করার আছে? আচ্ছা, আমি কি জোকার নাকি? না, তুই জোকার না, তুই সিরিয়াস মানুষ। তোকে সিরিয়াসলি ভাবে বলে আমি বুঝাতে পারছি না যে মানুষ তোকে নিয়ে কেন হাসাহাসি করছে। না, তোর তো ভালো লাগে কালো মানিক শুনতে, কিন্তু আমার ভালো লাগে না আমার ছেলেকে কেউ কালো মানিক বলুক। মানুষ আমাকে সাদা কেন বলবে? আমি তো ব্ল্যাক। আমি কি হোয়াইট যে আমাকে সাদা বলবে? যে সাদা তাকে সাদা বলবে, যে কালো তাকে কালো বলবে, এটাই স্বাভাবিক। চুপ, তুই একদম চুপ। তোর জন্য আমরা পরিবারের সবাই কত কথা শুনছি, আমরা আর এসব শুনতে পারবো না। কালু মা কালু বাবা বলে, এসব শুনতে আর ভালো লাগে না। একদম তুই বাড়ির
বাইরে বের হবি না, এটা আমরা সাফ সাফ কথা বলে দিলাম, মাথায় যেন থাকে। যারা নোংরা কথা বলে তাদেরকে বলো না বাড়ি থেকে বের না হতে। শোনো মা, আমি কালো, তাতে আমার কোনো দুঃখবোধ নেই, আমি আমার মতো চলি। আচ্ছা একটা কথা আমি বুঝি না, ফালতু লোকের কথায় কেন নিজেকে আমি ঘরবন্দি করে রাখবো বলো তো? যারা আমাকে কালো বলে, ছোট করে কথা বলে, ওটা ওদের অন্যায়, এতে আমার কি করার আছে? কথার ধরন দেখেছো? হ্যাঁ, বেয়াদব একটা। আচ্ছা মা, একটা কথা বলো তো, কালো হওয়াটা কি আমার অপরাধ? আচ্ছা এর জন্য তোমরা আমাকে কেন দায়ী করছো? বাহিরের মানুষজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তোমরা ঘরের মানুষ হয়ে যদি আমাকে এইসব কথা বলো, তাহলে আমি কোথায় যাব বলো তো? জানি না বাবা, আমার আর এসব ভালো লাগে না, তুই খেয়ে নে। খাবো না, তোমাদের খাবার তোমরা খাও। কেন খাবি না? কেন খাবো না বোঝো না? আমি তো কালা, ব্ল্যাক, এই ভাতটা হোয়াইট, এটা আমার পেটের ভিতরে যাবে না। একটা কাজ করো, আমাকে ব্ল্যাক ভাত দাও অথবা আমাকে ব্ল্যাক পিস এনে দাও। কি অলক্ষণে কথা বলছিস? তুমি কি আশা করছো আমি কালো মানুষ হয়ে ভালো ব্যবহার করব? না, কালো মানুষ যেহেতু খারাপ আচরণই করব। দিয়ে বের হবে না। দেখেছো, না খেয়ে চলে গেল ছেলেটা। কি রে মনির, ভাত খাবি না? টেবিলে তো খাবার দেওয়া আছে। আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কেন, শরীর খারাপ? শরীর ঠিক আছে, কিন্তু আমার ক্ষুধা নেই। আরে বাবা, অল্প করে খেয়ে নে, রাতের বেলা যদি না খাস তাহলে পেটের মধ্যে গ্যাসের প্রবলেম করবে। আর তোর শরীরের অবস্থা দেখেছিস কি হয়েছে? আমার শরীরে আবার কি হবে, শুধু কালোই হয়েছি। এসব দিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই, ঘরে থাকলেই তো পারিস, প্রয়োজন না হলে বাইরে যাবি না, তাহলে তো আর ঝামেলা হয় না। তুমি একটু আমার পাশে এসে বসো মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবি বল। মা, সন্তান কালো হলে কি মায়ের অধিকার কমে যায়? না, তা কেন হবে? একজন কালো মানুষের দিকে তাকালে কি চোখে জ্যোতি কমে যায়, নাকি চোখে ব্যথা করে, নাকি একজন ফর্সা মানুষের দিকে তাকালে চোখে জ্যোতি বেড়ে যায়? কোনটা? তুই কি রাগ করেছিস বাবা? একটা কালো মানুষ যদি কোনো মানুষের বিপদে এগিয়ে আসে, তাহলে কি সাহায্য গ্রহণ করা যাবে না? একজন ক্ষুধার্ত মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, তাকে যদি কালো মানুষটাকে খাবার দেয়, তাহলে কি খাবার গ্রহণ করতে পারবে না? একজন কালো ডাক্তার যদি রোগীকে সুচিকিৎসা দেয়, সে কি সুস্থ হবে না? একজন কালো মানুষ যদি সত্য কথা বলে, সেটাকে মিথ্যা হয়ে যাবে? মা একটা কথা বলো তো, ফর্সা বর্ণে এমন কি হয় যা কালো বর্ণে হয় না? আর বলিস না বাবা, ওখানে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। আসলে তোর প্রতি আমরা অবিচার করেছি। আসলে বাবা, বর্ণ নিয়ে যারা হিংসা করে, এটা হলো তাদের সমস্যা। এর জন্য তো তুই দায়ী না বাবা। তুই কেন এই নোংরামি মেনে নিবি? এখন থেকে বুক ফুলিয়ে চলবি। আমায় ক্ষমা করে দিবি বাবা। তোর প্রতি আমরা অনেক অবিচার করেছি, ভুল করেছি। তোর পথ চলাকে আমরা জটিল করেছি। যাক, এতদিনে আমার চলার একটা সঙ্গী হলো। মা, মা তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হয়ে গেছে তো। ঘুমাবো, এই একটু গোছগাছ করছিলাম, ঘুমিয়ে পড়বো। কি রে, কিছু বলবি বাবা? ইয়ে মানে মা, বল। আসলে মা, আমি একটা মেয়েকে না অনেক ভালোবাসি। আমি চাচ্ছিলাম ওই মেয়েটাকে বিয়ে করতে। আরে বাহ, আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, সে এখন বিয়ে করতে চায়, ভালো কথা। আমি তো সারাদিন এ বাড়িতে একাই থাকি, বাড়ির এত কাজকর্ম একা আমি করতে পারি না। ভালো হবে। মেয়ের নাম কি? মেয়ে কোথায় থাকে আর কি করে? মা, ওর নাম ফাতেমা। ওর বাবা অনেক বড় বিজনেসম্যান, ফ্যামিলি অনেক ভালোই, বিবিএ পড়াশোনা করছে আর কি। সবই ঠিক আছে, সব কিছুই ভালো, কিন্তু বাবা
তোর বাবা মারা যাওয়ার পর থেকে তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি লালন পালন করে বড় করেছি। আমি তোর মুখের দিকে তাকিয়ে আমি অন্য কোথাও বিয়ে করিনি। আমার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি। বিয়ে করিনি কারণ তোর আমার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। তাই আমি চাচ্ছিলাম যে ওই মেয়েটাকে আমি একটু পরীক্ষা করে দেখতে চাচ্ছিলাম, ওই মেয়েটা তোর সাথে সারা জীবন থাকতে পারবে কি না, তোর সেবা যত্ন করতে পারবে কি না, আমাদের পরিবারটা মানিয়ে নিতে পারবে কি না। তুই কি বলিস বাবা? মা, তুমি যেহেতু বলছো সেহেতু তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। ঠিক আছে, তুই এক কাজ কর, আমাদের হোয়াটসঅ্যাপে ওই মেয়েটার নাম ঠিকানা সব কিছু দিয়ে দে, আমি এটা কালকে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি ওর নাম ঠিকানা সব কিছুই তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। কিরে, অনেক রাত হয়েছে, এখন কি বসে থাকবি? যা ঘুমোতে যা। আচ্ছা মা, যাচ্ছি। গুড নাইট। ম্যাডাম। কিছু বলবি? হ ম্যাডাম, আপনি না কামের লোক খুঁজতেছিলেন, আমি না একটা কামের লোক পাইছি। দেখে শুনে মনে হলো ভালোই কাম কাজ করতে পারবো। উনি বাইরেই আছে, আপনি চাইলে আমি ডাক দিয়ে একটু দেখা করে দিই। সবই বুঝলাম, বাট বাসায় তো অনেক কাজ, করতে পারবে তো? ম্যাডাম দেখে শুনে তো মনে হলো কাজ কাম করতে পারবো, বাকিটা তো কইতে পারবো না। আর পাইছি হইছে আপনার বাইরে এসে কামের কথা কইতেছিল দারুণ রে, তা আমি নিয়ে এলাম। আপনি তো এমনি খুঁজতেছিলেন কামের লোক, কামের লোক তার এখন পাওয়া যায় না। সেটা তো বুঝলাম, কিন্তু বর্তমানে সময়টা তো ভালো না। সবাই বাসা বাড়িতে কাজ করতে এসে সব জিনিসপত্র নিয়ে রেখে যায়। এখন ভালো করে বুঝে শুনে দেখ, যদি বিশ্বাস করার মতো হয় তাহলে ঠিক আছে, কাজ করতে পারে। ম্যাডাম কথা শুনে মনে হইলো অসহায় মানুষ, কামের খুব দরকার, এর লিগে আপনাদের কইলাম। তাই নেওয়ার আগে আপনি একটু যাচাই করে দেখতে পারেন, এত কিছু তার আমি কইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি কি আসছে এখানে? হ্যাঁ ম্যাডাম, বাইরেই আছে। ঠিক আছে, যেহেতু চলে এসেছে তাহলে ডাক দেখি। আফা, আফা বিটাইম দি। আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি ওনার কথা কইতাছিলাম। আচ্ছা, বাসায় কিন্তু অনেক কাজ, আপনি সব কাজ ঠিকমতো করতে পারবেন তো? ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমি সব কাজ ঠিকঠাক মতো করতে পারবো। আচ্ছা, এর আগে কোথাও কাজ করেছেন আপনি? হ আফা, দুটা বাসায় কাম করছি। আপনার বাসা কোথায়? কে কে আছে বাসায়? আফা, আমার বাসা হয়েছে যে এইখানে, এই বস্তিতে। আর আমার কেউ নাই, আমার শুধু একটা পোলাই আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেহেতু এসেই পড়েছে তাহলে তুমি ওকে কাজগুলো বুঝিয়ে দাও। আর আপনি যত আসছেন এখানে থাকেন, ঠিকঠাক মতো কাজগুলো করেন, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই শুনেন, আজকে কিন্তু আপনি প্রথম দিন, ভালো মতো কাম টাম করেন, ম্যাডাম খুশি হইলে আপনার পার্মানেন্ট রেখে দিন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি ওনাদের কাম টাম সব কিছু বুঝাই দিতেছি। চলেন। বেবি। বেবি না, তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? কখন থেকে আমি তোমার জন্য ওয়েট করছি, আর তুমি এখন আসছো। আরে কি করব বলো, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই তো আসতে দেরি হয়ে গেল। তোমার এসব ফালতু কথা না তোমার পকেটেই রাখো, এসব ঢং সবসময় ভালো লাগে না। আচ্ছা আচ্ছা বাদ দাও না, হয়েছে। এই না, তোমার পছন্দের ফুল এনেছি। এই ফুল আনতে গিয়েই তো দেরি হয়ে গেল। সিরিয়াসলি? তোমার মনে আছে যেটা আমার পছন্দের ফুল? আচ্ছা ঠিক আছে, বসো। রহিমা, রহিমা 2 কাপ চা দিও। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ওয়েট। Will you marry me? সিরিয়াসলি? আরে তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? বিয়াদব, বয়স কি বাতাসে হয়েছে? দেখে চলতে পারিস না? দেখে কাজ করতে পারিস না তুই? না মা, আমি ইচ্ছা করে করিনি, আমার ভুল হয়ে গেছে মা, আমার ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে, নাটক যত সব। তুই কি অন্ধ কানা? তোর চোখে ছানি পড়ছে? দিন তো সবকিছু নষ্ট করে। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও প্লিজ। আর কি বলছো তুমি এসব? কিসের ঠান্ডা হবো? তুমি বুঝতে পারছো বেয়াদব বুড়িটা কি করেছে? আরে সামান্য চাই তো ফেলে দিয়েছে, এমন কি হয়েছে? একটু পরে শুকিয়ে যাবে। এই বুড়ি যদি বয়স্ক না হতো না, তাহলে আজকে ওকে আমি এমন শিক্ষা দিতাম যে সারা জীবন মনে রাখতো।
চা ফেলেছে তো কি হয়েছে এমন? এইসব বুড়ি অন্ধ কানা যদি আমার বাসায় কাজ করে তাহলে আমার বাসা সবকিছু নষ্ট করে দিবে। এক্ষুনি বের হয়ে যা, তোর মতো এরকম কাজের বর আমার বাসায় কোনো জায়গা নেই। যা, বের হয়ে যা। আমি চলে যাব, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কিন্তু কাজের বুয়া না, আমি সৈকতের মা। সৈকত, এই বুড়ি কি বলছে? এই কাজের বর তোমার মা? হ্যাঁ, উনি যা বলছে একদম সত্য কথা বলছে। এই কাজের বুয়াই আমার। তবে হ্যাঁ, এইটা তোমাকে পরীক্ষা করার জন্য আমি আর আমার মা একটা প্ল্যান করেছিলাম। আর তুমি ছি 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 ছি। সামান্য একটু চা তোমার গায়ে পড়ে গিয়েছে বলে তুমি তাকে থাপ্পড় মেরেছো। তোমার মায়ের বয়সী একটা মানুষের গায়ে তুমি থাপ্পড় মেরেছো। টাকার অনেক অহংকার তোমার, তাই না? তোমার বাবার কত টাকা আছে শুনি? সৈকত, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। চুপ, একদম চুপ। ক্ষমা শব্দটা তোর মুখে মানায় না। আমি আর আমার মা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি। তোকে এখানে এসেছিলাম এঙ্গেজ করার জন্য। দেখ, ডায়মন্ডের রিং নিয়ে এসেছিলাম তোর জন্য। আর তুই সেই আমার মাকেই থাপ্পড় মেরেছিস। তোর মতো মেয়ে আমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা রাখে না। তারপরেও তোকে আমি কেন এঙ্গেজমেন্ট করতে চেয়েছিলাম জানিস? কারণ তোকে আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। তাই আসলে সত্যি কথা কি জানিস? তোদের মতো লোভী মেয়েরা কখনো কারো সংসার করতে পারে না। মা, মা, আপনি প্লিজ সৈকতকে একটু বোঝান না, ও যেন আমাকে এবার মত মাফ করে দেয়। প্লিজ সৈকত, তুমি আমাকে মাফ করে দাও। দেখো মা, আমি এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমিই আমাকে সারপ্রাইজ করে দিয়েছো। আমি চেয়েছিলাম আমার সৈকতের বউ করে নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। চল সৈকত, ভালো থেকো, চলে যাই। সৈকত, সৈকত, প্লিজ আমার কথাটা শোনো। সৈকত,